জাতীয় পার্টির কার্যালয়ে 29 আগস্ট রাতে হামলার ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনী ও পুলিশের অ্যাকশনে আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু সহ বেশ কয়েকজন। এ ঘটনার জেরে আকস্মিকভাবে আরো উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। ঘটনার পর আহত নূরকে দেখতে হাসপাতালে গিয়ে তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এমন পরিস্থিতিতে পড়েছিলেন যে তাকে শেষ পর্যন্ত মেডিকেলের পেছনের গেট দিয়ে এলাকা ছাড়তে হয়। মাইলস্টোন ঘটনার পর আবার অধ্যাপক নজরুলকে এমন বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হলো। সূত্রগুলো বলছে, নিজেদের মিত্রদের কাছ থেকে উপদেষ্টার এমন দাবরানি খাওয়া অধ্যাপক ইউনূস ও তার ঘনিষ্ঠ মিত্রদের ভাবিয়ে তুলেছে। কনস্পিরেসি থিওরির রাজনীতি, চরম ব্যর্থতার স্বজনপ্রীতির কারণে মিত্রদের হাতেই লাঞ্ছিত হতে হচ্ছে, এই চিন্তায় 29 আগস্ট রাতে বৈঠক হয় মন্ত্রীপাড়ায়। প্রথমে জাতীয় পার্টির উপর দোষ চাপিয়ে লাভ হয়নি। ডিজিটাল দুনিয়ার বদৌলতে ঘটনার ইঞ্চি কণার লাইভ টেলিকাস্ট ততক্ষণে মানুষের দেখা হয়ে গেছে। সেনাবাহিনী সাথে পুলিশ কেন সরকারের মিত্রদের উপর এভাবে চড়াও হলো তা নিয়ে কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে চিন্তার রেখা আরো বাড়তে থাকে। সাময়িকভাবে ড্যামেজ কন্ট্রোলের জন্য পুরাতন কৌশলই বেছে নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেলের সামনে থেকে গণ অধিকার সহ সরকারের মিত্র কয়েকটি দলের নেতারা 29 আগস্ট রাতে কড়া হুঙ্কার দেন সেনাবাহিনীর বিরুদ্ধে। দাবি করেন 24 ঘন্টার মধ্যে দায়ীদের শাস্তি দিতে হবে। সেই সঙ্গে কিংস পার্টি এনসিপি নেতাদেরও গর্জে উঠতে দেরি হয়নি। দলের নেতা হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীকে দোষী করার জন্য পুরনো টেপ রেকর্ডার বাজানো শুরু করেন, দায়ী করেন ভারতকে, ইস্যু সেই পুরানো আওয়ামী লীগকে ফেরানো। এনসিপির আরেক নেতা সার্জিস আলম আরো এক ধাপ এগিয়ে ফেসবুকে হুঙ্কার দেন। কেউ কেউ সেই লেখা নিয়ে ট্রলও করতে ছাড়েননি। স্মরণ করিয়ে দেন গোপালগঞ্জে প্রাণ বাঁচাতে সেনাবাহিনীর এপিসি কতটা ভূমিকা রেখেছিল সেই কথা। সূত্রগুলো বলছে, মন্ত্রীপাড়ায় যখন বৈঠক চলছিল সেই মধ্যরাতেই উপদেষ্টারা জানতে পারেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর কাকরাইলের সংঘাতের ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে সেনাবাহিনী স্পষ্ট করে মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের অবস্থান কি সেটি জানিয়ে দিয়েছে। বলেছে সেনাবাহিনী সরকারের সিদ্ধান্ত কি বাস্তবায়ন করেছে। এরই মধ্যে রাতভর অধ্যাপক আসিফ নজরুলের নিন্দা আর ক্ষোভের পোস্ট নিয়ে চলে ট্রল, সাথে সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার, হুমকি ধামকি। অধ্যাপক ইউনূসের মিত্ররা পড়ে যান মাঝ নদীতে। পরের 24 ঘন্টায় তাই চুপচাপই থেকেছেন তারা। সেনাবাহিনীর বিবৃতি কিংবা তাদের কাজ নিয়ে কোনো শব্দ উচ্চারণ করেননি। যমুনায় 30 আগস্ট বিকালে ঘনিষ্ঠ পরিষদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রেস সচিব জানান, সবাই অধ্যাপক ইউনূসের ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী উপস্থিত ছিলেন। অর্থাৎ ঘটনায় সেনাবাহিনীর সরাসরি সংশ্লিষ্টতা থাকলেও তাদের কোনো প্রতিনিধিকে ডাকা হয়নি গুরুত্বপূর্ণ এই সভায়। এমনকি ছিলেন না আইজিপিও। বৈঠকের পর প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, নূরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন হাইকোর্টের একজন বিচারপতি। কৌশলে মবের পক্ষে অবস্থান নিতে গিয়ে সরকারকে সেনাবাহিনীর অবস্থানের বিপক্ষে চলে যেতে হলো। একদিন আগেই আইএসপিআর যেখানে জানিয়েছিল মব সন্ত্রাস প্রতিহত করতেই সেনাবাহিনী অ্যাকশনে গেছে, সেখানে সরকার অ্যাকশনে যেতে চাইছে সেনাবাহিনীর বিরুদ্ধে। এর পরপরই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আসে বিবৃতিতে সরকার জাতীয় পার্টির কার্যালয়ে মব সন্ত্রাসকে দাবি করে গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিট হিসেবে। সেনাবাহিনী যেটাকে বলছে বল প্রয়োগ, সরকার সেটাকে বলছে নৃশংস হামলা। যদিও বিবৃতিতে দোষারোপের রাজনীতিতে সরকার ছিল বেশ কৌশলী। ডিজিটাল দুনিয়ায় সবাই জেনে গেলেও সরকার বিবৃতিতে বলেনি কারা এই হামলা চালিয়েছে। আবার এটাও বলেনি মিত্ররা মব সন্ত্রাস করতে গিয়ে বেদম পিটুনি খেয়েছে। তবে বিবৃতির ভাষা বেশ স্পষ্ট, মব সন্ত্রাস ঠেকাতে বল প্রয়োগ ইস্যুতে সরকার ও সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে।
অন্তর্বর্তী সরকার তার বিবৃতিতে লিখেছে, কেবল জনাব নুরুল হক নূরের উপরই নয়, এই ধরনের সহিংসতা, ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের ঐতিহাসিক সংগ্রামে জাতিকে একত্রিত করা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের উপরও আঘাত বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার। 2024 সালের জুলাই আগস্টে আন্দোলনকারীদের উপর বল প্রয়োগ না করার জন্য যে সেনাবাহিনী প্রশংসিত হয়েছে, এক বছর পর এসে গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটকে আঘাত করার জন্য সেই সেনাবাহিনীকে দায়ী করা হচ্ছে। তবে বিবৃতির পরের লাইনটি থেকে বোঝা যায়, সরকার তার মিত্রদের ঠান্ডা করতে কৌশল এবং অজ্ঞতার আশ্রয় নিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করছে যে এই নৃশংস ঘটনার একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পন্ন করা হবে। 1952 সালের সেনা আইন এবং 1961 সালের নেভি অর্ডিন্যান্স অনুযায়ী প্রতিরক্ষা বাহিনীর কোনো সদস্য দায়িত্ব পালনরত অবস্থায় অপরাধ করলে তার বিচার সামরিক আদালতেই করতে হয়। এ নিয়ে বাংলাদেশের উচ্চ আদালতের একটি ঐতিহাসিক রায়ও আছে। মেজর বাদিউল হুদা কেসে উচ্চ আদালত বিষয়টি নির্ধারণ করে দিয়েছিলেন। বিবৃতির পরের লাইনটিতে মিত্রদের খুশি করার জন্য সরকার সেনাবাহিনীর উচ্চ পদস্থদের প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছেন। বলেছেন, প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন, জড়িত কোনো ব্যক্তির জবাবদিহিতা থেকে রেহাই পাবে না। স্বচ্ছতা এবং দ্রুততার সাথে এর বিচার সম্পন্ন করা হবে। একই ধরনের হুমকি আরো পরিষ্কারভাবে আগে রাতে দিয়েছিলেন কিংস পার্টি নেতা সার্জিস আলম। গত এক বছরে নিয়োগকর্তাদের আগে মাঠে নামিয়ে পরে সেই সুরেই সরকারের কথা বলার এমন অসংখ্য নজির দেখা গেছে। প্রশ্ন হলো, এবারও কি একই কৌশলে এগোতে চায় সরকার? আর সেটি হলে এবার কাদেরকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? কৌশলটি কি জাতীয় পার্টি কেন্দ্রিক নাকি আরো বড় কোনো প্রতিপক্ষ? দর্শক, মবের পক্ষে বিবৃতি দিয়ে অবস্থান পরিষ্কার করার কয়েক ঘন্টার মধ্যে আবারও হামলার মুখে পড়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়। এবার অনেকটা বিনা বাধায় কার্যালয়ে ঢুকে চলে হামলা, লুটপাট, এমনকি আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এবার হামলা ঠেকাতে সেনাবাহিনীর উপস্থিতি দেখা যায়নি, পুলিশকেও দেখা গেছে কৌশলী অবস্থান নিতে। হামলা, ভাঙচুর, আগুন দেওয়ার পর কিছুটা তৎপর হয় পুলিশ। প্রশ্ন হলো, এবার হামলার মধ্য দিয়ে সরকারের মিত্ররা কি সেনাবাহিনীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন? মাঠের তাণ্ডবের মাধ্যমে তারা কি সরকারের স্পষ্ট বার্তা তুলে ধরলেন? সরকারের বার্তা যাই হোক, ভিতরে ভিতরে বেশ অস্বস্তি আছেন অধ্যাপক ইউনূস ও তার ঘনিষ্ঠজনেরা। একদিকে একটি নিবন্ধিত রাজনৈতিক দলের কার্যালয়ে হামলার চেষ্টাকে গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিট দাবি করছে, আবার শুরু করছে সেই পুরনো নাটক, সংলাপ। পুরনো নিয়মে 31শে আগস্ট যমুনার ডাক পেয়েছে বিএনপি, জামাত এবং কিংস পার্টি এনসিপি। লক্ষণীয় হলো, নূর যে দলের প্রধান, সে গণ অধিকার পরিষদকে ডাকা হয়নি যমুনার বৈঠকে। নাটক প্রলম্বিত হলে পরে হয়তো ডাকা হবে গণপরিষদকে। কিন্তু প্রশ্ন হলো, যে দলের